আসসালামু আলাইকুম। পলিটিকো বাংলা থেকে আশরাফুল আজম খানের প্রীতি ও শুভেচ্ছা নিন। কয়েকদিন আগে থেকে একটা ভয়ঙ্কর অশুভ সংবাদ ভারত ও বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে যে বাংলাদেশকে শিক্ষা দিতে ভারত সীমান্তে বড়সড় যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী সময়ে নির্মিত বিমানবন্দর, পুরাতন বিমানবন্দরগুলোকে চালু করছে ভারত। নতুন সেনানিবাস স্থাপন করছে সীমান্তে। ব্রহ্মপুত্রের নিচে সুড়ঙ্গ পথ নির্মাণ করা শুরু করেছে। ভারতের এত কিছু যে করছে তার মূল লক্ষ্য বাংলাদেশকে শায়েস্তা করা বা বাংলাদেশকে আক্রমণ করা। ভারতের এক বিশিষ্ট নিরাপত্তা বিশেষজ্ঞ, যিনি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য ছিলেন, ভারত কর্নাড, তিনি কিছুদিন আগে একটি মন্তব্য করেছিলেন। তিনি একটি নিরাপত্তা ব্লগে মন্তব্য করেছিলেন যে ভারতের কৌশলগত নিরাপত্তার প্রয়োজনে বাংলাদেশের রংপুর বিভাগকে তার মধ্যে নিয়ে নেওয়া উচিত এবং বাংলাদেশকে প্রস্তাব দেওয়া উচিত যে 20 বিলিয়ন থেকে 30 বিলিয়ন টাকার বিনিময়ে বাংলাদেশ যেন রংপুরকে ভারতের হাতে তুলে দেয়। যদি তা না দেওয়া সম্ভব হয় বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ যদি ভারতের প্রস্তাবে রাজি না হন, তাহলে বাংলাদেশের উপর সামরিক চাপ প্রয়োগ করে রংপুরকে ভারতের সাথে সংযুক্ত করা দরকার। তার এই বক্তব্যের পর বাংলাদেশে এর ব্যাপক প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। সেই সাথে আগুনে ঘি ঢেলেছে বাংলাদেশে নিযুক্ত সাম্প্রতিক ভারতীয় হাই কমিশনার, তার একটি বক্তব্য, যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের একই আকাশ, বাংলাদেশ ভারতের একই আকাশ, একই বাতাস। ভারতের 140 কোটি মানুষের সাথে বাংলাদেশের 20 কোটি মানুষ যুক্ত হলে 160 কোটি মানুষের একটি পরাশক্তি তৈরি হতে পারে, এই পরাশক্তি হতে পারে। তার এই বক্তব্যের পরেও নানা রকম আলাপ আলোচনার সূত্রপাত হয়েছে। আসলে কি ভারতের উপর বাংলাদেশ বিষয়ে কোনো বদ নিয়ত ভর করেছে? সত্যি কি ভারত রণপ্রস্তুতি নিচ্ছে? শেষ পর্যন্ত কি ভারত রংপুর দখল করে নেবে? আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের জবাব খুঁজব। ভিডিওটির সাথেই থাকুন। ভারতের কথিত যুদ্ধ প্রস্তুতি যেভাবে গড়ে তুলেছে শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে, যেটা নিয়ে সাম্প্রতিক সময়ে দুই দেশে নানা রকম আলোচনা, জল্পনা, অনুমান আর রাজনৈতিক ব্যাখ্যা ছড়িয়ে পড়েছে। বিষয়টা হলো ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা কৌশল, বিশেষ করে শিলিগুড়ি করিডোর, ব্রহ্মপুত্রের নিচে টানেল আর বাংলাদেশের সীমান্ত ঘিরে ভারতের নতুন পরিকাঠামো পরিকল্পনা, এবং এর সঙ্গে রংপুর দখলের কথার যোগ আছে কিনা এই বিষয়টি। অনেকেই বলছেন ভারত নাকি শিলিগুড়ি করিডোরকে এতটাই শক্তিশালী করতে চাইছে যে ভবিষ্যতে এই সরু পথ আর মুরগির গলা থাকবে না, হয়ে যাবে হাতির গলায়, এলিফ্যান্ট স্নেক। কারো কারো মতে ভারতের লক্ষ্য তাই রংপুর দখল করে নেওয়া এবং এ বিষয়ে বাংলাদেশের উপর যতটা পারা যায় চাপ সৃষ্টি করা। কেউ বলছেন শিলিগুড়ি করিডোরের ভূগর্ভস্থ রেল লাইন, ব্রহ্মপুত্রের নিচে সড়ক, রেল, টানেল এসব আসলে যুদ্ধের একরকম প্রস্তুতি। কিন্তু যুদ্ধটা কার সাথে? সত্যিটা কি? আজ আমরা সহজভাবে ধাপে ধাপে সেটা বোঝার চেষ্টা করব। প্রথমে আসি শিলিগুড়ি করিডোর ভারতের কাছে কেন এত গুরুত্বপূর্ণ সেই বিষয়টা। প্রথমে খুব সহজ করে বলি, শিলিগুড়ি করিডোর হলো ভারতের এক অত্যন্ত সরু ভূখণ্ড, যেটা 60 কিলোমিটারের মতো লম্বা এবং 20 থেকে 22 কিলোমিটার সর্বোচ্চ চওড়া। এই অপ্রশস্ত জমিন ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব অংশের সঙ্গে যুক্ত করেছে। গড়নে এটা মুরগির গলার মতো, তাই এটিকে অনেকেই এই জন্য চিকেন নেক বলে থাকেন। সহজ নাম শিলিগুড়ি করিডোর। এই করিডোরটা ভৌগোলিকভাবে খুবই সংবেদনশীল। এর একদিকে নেপাল, অন্যদিকে বাংলাদেশ, কাছে ভুটান আর আরও উত্তরে চীন। অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলে পৌঁছানোর যে স্থলপথ, তার একটাই বাস্তব কেন্দ্রবিন্দু হলো এই করিডোরটি। এখানে যদি কোনো বড় ধরনের বাধার সৃষ্টি হয়, যুদ্ধ, নাশকতা, সেতু ধ্বংস, রেলপথ বিচ্ছিন্ন, রাস্তা কেটে নেওয়া, তাহলে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। ভারতের মূল ভূখণ্ড তার একটা অংশ হতে বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই কারণেই ভারত এই এলাকাকে শুধু একটা রাস্তা হিসেবে নয়, বরং একটি কৌশলগত লাইফলাইন হিসেবে দেখে। রংপুর দখল বা কেন? এই জল্পনা কি বাস্তবসম্মত?
ভারত কার্নাড নামে ভারতের যে কেন্দ্রীয় নিরাপত্তা বিশেষজ্ঞ, ভারতের জাতীয় নিরাপত্তার বিশিষ্ট নীতি নির্ধারক আছেন, তিনি একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বলেছেন। তিনি বলেছেন থেকে লুজিয়ানা প্রদেশ কিনে নিয়েছিল ঠিক তেমনভাবে, আর বাংলাদেশ রাজি না হলে রংপুর দখল করে নিতে হবে। কি কারণে? চিকেন নেককে আরো মজবুত করার জন্যে। সুতরাং তার কথা মতো বাংলাদেশকে ভেঙে শিলিগুড়ি করিডোর কি ভারত বাড়াতে চাইছে? একথা কেউ কেউ বলেন যে পশ্চিমবঙ্গের চোপড়া, আসামের ধুবড়ী, বিহারের কিষানগঞ্জ ও মিজোরামে যে 4টি গ্যারিসন বা সামরিক ঘাঁটি নতুন তৈরির প্ল্যান করেছে ভারত এবং সেই পথে এগিয়ে চলেছে, অনেক কাজ হয়ে গেছে, সেই সবও নাকি বাংলাদেশকে টুকরো করার প্ল্যান থেকে। কিন্তু আদতে কারণটি ভিন্ন, সেটা বুঝবো আলোচনার একটা পর্যায়ে গিয়ে। তবে আপাতত বলা যায় এই ঘাঁটিগুলোর মূল লক্ষ্য উত্তর পূর্ব অংশের সাথে ভারতের যোগাযোগ ও রসদ সরবরাহ অবিচ্ছিন্ন রাখা, যাতে কোনোভাবেই তা কোনো ক্রমে কোনো পরিস্থিতিতেই ব্যাহত না হয়। সুতরাং বাংলাদেশকে টুকরো করা বা দখল করা নয়, এ ধরনের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ দেখা যাচ্ছে না। বাংলাদেশকে দখল করতে চাইলে ভারত 1971 সালেই দখল করে নিতে পারত, কারণ তখন না ছিল বাংলাদেশের নিজস্ব শক্তিশালী সেনাবাহিনী, না ছিল সমরাস্ত্র। বিজয়ের পর ভারতের সেনা সদস্যরা সেখানে থেকে যেতে পারত, যেটি আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এখনও পৃথিবীর দেশে দেশে আমেরিকা এবং ব্রিটেনের সেনা নিবাস বা সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে। আসলে বাংলাদেশকে দখল করে নিবে এগুলো বেশি শোনা যায় রাজনৈতিক জল্পনা, গুজব, উত্তেজনাকর মন্তব্য ও সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত আলোচনায়। বাস্তবে ভারতের যে প্রকল্পগুলো সামনে এসেছে সেগুলো একেবারেই আলাদা ভাষায় কথা বলছে। আর শিলিগুড়ি করিডোরের নিচে যে ভূগর্ভস্থ রেললাইন তৈরির ব্যাপক পরিকল্পনা, ব্যাপক অর্থ ব্যয়, তার দরকারই হতো না যদি রংপুর দখল করে এই সরু চিকেন নেককে চওড়া করার প্ল্যান থাকতো ভারতের। তাহলে এত খরচ করে মাটির নিচে তা করতে যাবে কেন ভারত? তাহলে কি করতে চলেছে ভারত? একটু শিলিগুড়ি করিডোর জায়গাটা সংকীর্ণ বলে সেটা কেটে দেয়া বা নাশকতা তৈরি করে রাস্তাটা সহজে বন্ধ করে দেয়া যায়, কিন্তু রংপুর দখল করলে তো সেই সম্ভাবনা থাকে না। তখন তো সেটা সম্পূর্ণ প্রশস্ত হয়ে যাওয়ার কথা, তখন মাটির উপরেই তো পরিকাঠামো আরো মজবুতভাবে গড়ে তোলা যাবে। তাই রংপুর দখলের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা ভারতের নেই বলেই তো শিলিগুড়ি করিডোরের নিচের ভূগর্ভে বিশাল বিশাল পরিকাঠামো গড়ে তুলছে ভারত। এ থেকেই বোঝা যায় যে ভারত রংপুর দখল করার যে কথা বলা হচ্ছে সেটি কতটা বাস্তবসম্মত। এখন আবার প্রশ্ন ওঠে, তাহলে এত যে যুদ্ধের জন্য তৈরি থাকার পরিকল্পনা ভারতের বা তৈরি থাকার কথা বলা হচ্ছে, সেটা যদি আক্রমণ করার উদ্দেশ্যে না হয়, তাহলে কি আক্রান্ত হওয়ার কথা ভেবে ভারত প্রস্তুত হচ্ছে, উন্নত করছে পরিকাঠামো? কে আক্রমণ করবে ভারতকে? বাংলাদেশ? না, ভাবে সে সাহস করবে না, সে চ্যালেঞ্জও নেবে না বাংলাদেশ। উঠে তাহলে এত যে যুদ্ধের জন্য তৈরি থাকার পরিকল্পনা ভারতের, সেটা যদি আক্রমণ করার উদ্দেশ্যে না হয় বা বাংলাদেশকে দখল করার উদ্দেশ্যে না হয়, তাহলে কি উদ্দেশ্যে? এটার উত্তর হচ্ছে ভারত নিজেকে প্রস্তুত করছে, উন্নত করছে তার পরিকাঠামো। এর মানে হচ্ছে যে সে বাংলাদেশকে আক্রমণ করবে না, কিন্তু কোনো বহিঃশক্তি বা বাংলাদেশের আক্রমণ থেকে নিজেকে সে প্রতিরক্ষা যেন দিতে পারে সে ব্যবস্থা সে নিশ্চিত করতে চাইছে। আর বাংলাদেশ যে ভারতকে আক্রমণ করবে সেটিও বাস্তবসম্মত নয়। আমাদের সামরিক শক্তিতে বাংলাদেশ অনেক পিছিয়ে, ভূ রাজনীতিতেও বাংলাদেশ যদি অন্য বন্ধু কোনো রাষ্ট্রের সমর্থনও পায়, সেটি ভারতকে আক্রমণ করা সহজ হবে না। একইভাবে ভারত তার প্রতিবেশী বাংলাদেশের উপর আক্রমণ রচনা করবে, সেটিও বাস্তবসম্মত নয়, এবং তাতে ভারতের বড় ধরনের কিন্তু চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো কি আমরা সকলে বুঝি বা অন্য সময় সেটা আলোচনা করা যাবে। যে বাংলাদেশে যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা ও ভারতের 7 সিস্টার দখলের হুঙ্কার ছাড়ছেন প্রতিনিয়ত, গাজাতুল হিন্দ প্রতিষ্ঠা করে ভারতের ঘুম হারাম করে দিতে চাইছেন, তাদের আসলে শেষ কথায় চিকিৎসা দরকার। তবে প্রত্যক্ষ যুদ্ধে না জড়ালেও বাংলাদেশ অন্যের হয়ে, যথা চীনের হয়ে, পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধে জড়াতে পারে, কিংবা কখনো যুদ্ধে ঝাঁপ দিতেও পারে। সেটা সুদূর আশঙ্কার কথা। ভারত এই ধরনের আশঙ্কা কিন্তু একেবারে নাকচ করে দেয় না। আর সেটা মাথায় রেখে হয়তো ভারতের পরিকাঠামোর উন্নয়ন, যার মূল বিষয় হলো এই শিলিগুড়ি করিডোরে বিকল্প পথ তৈরি করা, লজিস্টিক্স শক্তিশালী করা, যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে যোগাযোগ চালু রাখা, আক্রমণ নয় প্রতিরক্ষা নিশ্চিত করা। এটাই আপাতত ভারতের মূলনীতি বলে মনে হয়। যতদূর জানা গেছে, শিলিগুড়ি করিডোরে যে পরিকাঠামো উন্নয়নের প্ল্যান, সেটা হলো 3 মাইল হাট থেকে রাঙ্গাপানি পর্যন্ত প্রায় 36 কিলোমিটার
ভূগর্ভস্থ সুড়ঙ্গ তৈরি। মোট 6টি রেল লাইন থাকবে তাতে, যার 4টি থাকবে ভূমির উপরে আর 2টি থাকবে ভূমির গর্ভে। মাটির কতটা গর্ভে কতটা গভীরে এই ভূগর্ভস্থ রেলপথ থাকবে? এটা থাকবে 20 থেকে 25 মিটার গভীরে, যার অর্থ হচ্ছে 65 থেকে 80 ফুট গভীরে মাটির নিচে থাকবে এটি। সহজ হিসাব, একটি 6 তলা থেকে 7 তলা বাড়ির সমান মাটির নিচে এই রেল লাইন হবে। এটা এমনভাবে তৈরি হবে যে ব্যাংকার ব্লাস্টার বোমা, এমনকি পারমাণবিক বোমা পর্যন্ত সেখানে পৌঁছাতে পারবে না। অর্থাৎ ভারত এখন কোনো দেশ দখল নয়, বরং নিজের সুরক্ষা এবং অবিচ্ছিন্নতার দিকে বেশি নজর দিয়ে এটা তৈরি করছে। যে তাহলে ভূগর্ভস্থ রেল লাইন কেন, এটা প্রশ্ন আসতেই পারে। এখন আসি সেই কথাতেই, শিলিগুড়ি করিডোরে ভূগর্ভস্থ রেল লাইন কেন? এটা শুনলে অনেকের মনে প্রশ্ন আসে, মাটির ভিতর এত ব্যয়বহুল একটা প্রকল্প কেন? এটা কি তবে সামরিক ব্যবহারের জন্য? আংশিকভাবে উত্তর হলো, এতে সামরিক গুরুত্ব আছে, কিন্তু সেটা একমাত্র সামরিক ব্যবহারের জন্য নয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে আগে যেটা বলেছি, একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ করিডোরের ভিতর দিয়ে এমন একটা রেলপথ বানানো যা যুদ্ধকালীন পরিস্থিতিতেও চালু রাখা সম্ভব হবে। যদি উপরের রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়, তবে নিচে রুট দিয়ে রসদ, ট্রেন, সামরিক সরঞ্জাম বা জরুরি পণ্য চলাচল চালু রাখা যাবে। মানে এটা এক ধরনের ব্যাকআপ সিস্টেম। যেমন আমাদের বাড়িতে বিদ্যুৎ চলে গেলে জেনারেটর থাকে, তেমনি গুরুত্বপূর্ণ করিডোর দুর্বল হলে বিকল্প ব্যবস্থাটা তৈরি রাখছে ভারত। আরেকটা বিষয়, এ ধরনের প্রকল্প সাধারণত শুধু যুদ্ধের জন্য বানানো হয় না, এগুলো অর্থনৈতিক, বাণিজ্যিক এবং আঞ্চলিক সংযোগের দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ। উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ আরো দ্রুত ও নিরাপদ করা, সেটাও একটি বড় উদ্দেশ্য। তাহলে কি প্রশ্ন উঠে, ভারত অদূর ভবিষ্যতে কি প্রতিবেশী বা বহিঃশক্তি দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে? এখানে ব্যাপারটা একটু সূক্ষ্মভাবে বুঝতে হবে। নিরাপত্তা রক্ষায় যে কোনো বড় শক্তি বা দেশ, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে, সাধারণত 2টি প্রস্তুতি নিয়ে থাকে। প্রথমত হচ্ছে প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, আর দ্বিতীয়টা হচ্ছে সংকট হলে দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা তৈরি করা। এই দুটোই কিন্তু ভারত এখন করছে। আর এ ধরনের পরিকাঠামো প্রকল্প দেখে সরাসরি ভারত যুদ্ধ শুরু করতে যাচ্ছে বা এখনই আক্রান্ত হওয়ার ভয় পাচ্ছে বলাটা ঠিক হবে না, বরং বলা যায় ভারত চাইছে এমন এক পরিস্থিতি তৈরি করতে যেখানে যুদ্ধ লাগলে বা সীমান্তে উত্তেজনা বাড়লে তাদের যোগাযোগ ব্যবস্থা যেন কোনোভাবে ভেঙে না পড়ে। এটা একটা প্রতিরক্ষা কৌশল, আক্রমণাত্মক কৌশল নয়। আক্রমণাত্মক কৌশল হলে রাষ্ট্রীয় পর্যায়ে বা নীতি নির্ধারক মহলের ভাষা, পরিকল্পনা, কূটনীতি, সামরিক অবস্থান সবকিছু আলাদা রকমের হতো। সোজা কথা, এই প্রকল্পগুলো ভারতকে শক্তিশালী করছে, কিন্তু সেটা মূলত প্রতিরোধমূলক শক্তি। ব্রহ্মপুত্রের নিচে ট্যানেল প্রসঙ্গে, এটার মানে কি? ব্রহ্মপুত্রের নিচে কেন ভারত ট্যানেল নির্মাণ করছে? এটা ভারতের আরেকটা চাঞ্চল্যকর প্রকল্প, ব্রহ্মপুত্র নদীর নিচে সড়ক রেল ট্যানেল। এখানেও অনেকেই প্রথমে অবাক হয়ে যান, নদীর নিচে রাস্তা, নদীর নিচে ট্রেন, তাও ব্রহ্মপুত্রের মতো নদীর নিচে এত বড় প্রকল্প আসলে কেন? কারণটা আবারও একই, সেটা হলো যে সংযোগ, নিরাপত্তা আর বিকল্প ব্যবস্থায় ব্রহ্মপুত্র উত্তর পূর্ব ভারতের পরিবহন কাঠামোর একটি বড় সংযোজন এটা বলা যায়। যদি কখনো নদীর উপর থাকা সেতুগুলো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই ধরনের ভূগর্ভস্থ ট্যানেল বিকল্প রুট হিসেবে কাজ করবে। আর এখানেই শুধু সামরিক দিক নয়, অর্থনৈতিক দিকটাও সুস্পষ্ট। আসামে এবং সমগ্র উত্তর পূর্ব ভারতে শিল্প, কৃষি, পণ্য পরিবহন, যাত্রী চলাচল সবকিছুর জন্যই দ্রুত নিরাপদ সংযোগ দরকার ভারতের। আর সেটি তারা করতে চাচ্ছে এই ভূগর্ভস্থ ট্যানেলের মধ্য দিয়ে মেইনল্যান্ডের সাথে যাতে খুব তাড়াতাড়ি সম্পর্ক তৈরি করা যায়। সুতরাং এটাকে শুধু সামরিক ট্যানেল বললে পুরো ছবিটা আসলে দেখা যায় না। এটা তৈরি হলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা ব্যাপক পরিবর্তন হবে। একটা ছোট উদাহরণ দিচ্ছি, আসামের গহপুর থেকে নোমালীগড়, যেখানে এই ব্রহ্মপুত্রের নিচে দিয়ে সেতুটা যাবে, এই গহপুর থেকে নোমালীগড়ের দূরত্ব হচ্ছে 240 মিটার, 240 কিলোমিটার। যাতায়াতের সময় লাগে কমপক্ষে 6 ঘন্টা। আর ব্রহ্মপুত্রের নিচে দিয়ে ট্যানেল হলে এই দূরত্ব নেমে আসবে মাত্র 34 কিলোমিটারে। এই পথ পাড়ি দিতে সময় লাগবে তখন মাত্র 20 মিনিট। এই প্রকল্প ভারত সরকারের ক্যাবিনেট কমিটির ইতিমধ্যে ছাড়পত্র পেয়ে গেছে, প্রাথমিক কাজও শুরু হয়ে গেছে। 2030 সালের মধ্যে প্রকল্প শেষ হবে। আর এর বাজেট কত জানেন? এর বাজেট ধরা হয়েছে 1862 কোটি টাকা, ভারতের টাকা। বাজেট এত বেশি কেন? প্রথম প্রশ্ন আসে যে এসব প্রকল্পে এত কোটি কোটি টাকা কেন খরচ করবে ভারত?
উত্তর সহজ, কারণ এটা একটা সাধারণ প্রকল্প নয় বা সাধারণ সড়ক নয়। এটা ভূগর্ভস্থ রেল লাইন, নদীর নিচে টানেল, সুরক্ষার সংবেদনশীল করিডোর আর উচ্চ প্রযুক্তির মানে সর্বোচ্চ প্রযুক্তি নির্মাণ কাজ। সে কারণে এখানে টাকাও অনেক বেশি। এই ধরনের প্রকল্পে খরচ বাড়ে, কারণ ভূতাত্ত্বিক সমীক্ষা করতে হয়, ট্যানেল বোরিং মেশিন ব্যবহার করতে হয়, পানির চাপ, মাটির কম্পন সবকিছু হিসাব রাখতে হয়, নিরাপত্তার স্তর কয়েক গুণ বেশি রাখতে হয়, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে, যে কারণে এই ধরনের প্রকল্প, মাটির নিচের প্রকল্পে অনেক খরচ বেড়ে যায়। তো ভারত এই বিশাল খরচটি করছে যে সেটি ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে। আর যদি রংপুরকে দখল করে ভারতের চিকেন নেকে আরো বাড়িয়ে ফেলতো বা বাড়িয়ে ফেলার পরিকল্পনা থাকতো, তাহলে এই ধরনের এত টাকা খরচ করে ভারতের এই ধরনের প্রকল্প বাস্তবায়নের পথে এগুলোর কথা না, এটি বোঝা উচিত। এখন বোঝা গেল যে বাংলাদেশের দখল করা বা বাংলাদেশের রংপুর দখল করে নেওয়া এই মুহূর্তে ভারতের সেটি বাস্তবসম্মত কৌশল নয় বা পরিকল্পনা নয়। তাহলে বাংলাদেশকে ঘিরে ভারতের ভাবনার জায়গাটি কোথায় বা কি? এখন সবচেয়ে স্পর্শকাতর প্রসঙ্গ বাংলাদেশ নিয়ে ভারত কি করতে চায় সেটি। অনেকে ভাবেন ভারত কি বাংলাদেশের ভিতর হস্তক্ষেপ করতে চাইছে, আসলে তা নয়। ভারত সাধারণত সীমান্তবর্তী সব নিরাপত্তা ইস্যুকে খুব কাছে থেকে দেখে, কারণ বাংলাদেশ ভারত সীমান্ত খুব দীর্ঘ, আর এই ভূ রাজনৈতিক গুরুত্ব খুব অনেক বেশি। একটা জিনিস বুঝতে হবে, কোনো দেশের সঙ্গে সামরিক সংঘাত শুরু করা আর প্রতিক্রিয়া দেখানো দুটো এক কথা নয়। ভারত হয়তো সংঘাত শুরু করতে চায় না বা সংঘাত শুরু করবে না, কিন্তু তার এক ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে। পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে সেটা হলো ভারত নিজস্ব সীমান্ত সুরক্ষা, যোগাযোগ ব্যবস্থা, রেলপথ, সড়কপথ ও সামরিক লজিস্টিক্স শক্তিশালী করছে। এ থেকে বোঝা যায় ভারতের মূল ভাবনা হলো, যদি সংকট আসে আমরা তৈরি, কিন্তু আমরা সংকট তৈরি করব এমন বার্তা ভারতের কোনো দিক থেকে, প্রশাসন থেকে, সরকার থেকে, আর্মি থেকে, কোনো জায়গা থেকে এ ধরনের কোনো বার্তা কিন্তু নেই। তাহলে গুজবগুলো কেন ছড়ায়? এর পিছনে কয়েকটা কারণ আছে। শিলিগুড়ি করিডোর নিজেই এত স্পর্শকাতর যে সেখানে সামান্য উন্নয়নও অনেকে অত্যধিক সামরিক দৃষ্টিতে দেখে ফেলেন। দ্বিতীয়ত, দক্ষিণ এশিয়ায় ভারত চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে বহু রাজনৈতিক জল্পনা কল্পনা, ভয় আর প্রচার চলতে থাকে। স্বয়ং মোহাম্মদ ইউনুস যেসব কথা বলেছেন বা যেসব কাজ করেছেন শিলিগুড়ি করিডোর ও সেভেন সিস্টার্স নিয়ে, তার সেই উক্তির প্রেক্ষিতে ভারতকে সতর্ক থাকতে হচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর তৃতীয়ত, সোশ্যাল মিডিয়ায় দখল, আক্রমণ, যুদ্ধ, গোপন ঘাঁটি, নতুন সামরিক প্ল্যান, এই ধরনের শব্দগুলো খুব বেশি ক্লিক আনতে পারে। ফলে বাস্তব তথ্যের চেয়ে উত্তেজনাকর ব্যাখ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। রংপুর নিয়ে বর্তমানের অবস্থাটা সেরকমই। কিন্তু নিরাপদ বিশ্লেষণের জন্য গুজব আর পরিকল্পনাকে আলাদা করতে হয়। আর এক্ষেত্রে এখন পর্যন্ত যে তথ্য আছে তা বলছে ভারত পরিকাঠামো শক্তিশালী করছে, দখলের নীতিতে যাচ্ছে না। শিলিগুড়ি করিডোর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। এই করিডোরকে নিরাপদ রাখতেই যা কিছু তা করা হচ্ছে, আর উত্তর পূর্ব ভারতকে নিরাপদ রাখতেই সেখানে সামরিক ঘাঁটি ইত্যাদি করা হচ্ছে। বাংলাদেশের সাথে যুদ্ধ জড়ানোর কোনো নিয়ম বা পরিকল্পনা থেকে নয়। আমাদের মতো বিশ্লেষক, সাংবাদিক বা কন্টেন্ট নির্মাতাদের জন্য সবচেয়ে জরুরি কাজ হলো এসব গুজবের চেয়ে বাস্তব কাঠামোকে বোঝা। শিলিগুড়ি করিডোর, ব্রহ্মপুত্র ট্যানেল, সামরিক গ্যারিসন, এসবকে আবেগ দিয়ে নয়, কৌশলগত প্রেক্ষাপটে বিচার করতে হবে। আমি বলতে পারি যে পথে হাঁটছে এটা একটা বড় ডিফেন্সিভ ইনফ্রাস্ট্রাকচারাল পুশ। এটা তার আঞ্চলিক নিরাপত্তা বাড়াবে, আবার ভবিষ্যতের উত্তেজনা রোধও করতে পারে। এর মানে এই নয় যে যুদ্ধ অবশ্যম্ভাবী কিংবা ভারত বাংলাদেশের কোনো জায়গা স্থান দখল করতে চায়। বাংলাদেশ দখল করার দীর্ঘমেয়াদী পরিণতি যে ভালো হবে না তা কিন্তু ভারত জানে। বলছে দক্ষিণ এশিয়ার শক্তিগুলো প্রত্যেকে এমন পরিকাঠামোকে যুদ্ধের আগেই যুদ্ধের ভাষায় ভাবছে, আর এই পরিবর্তনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে অশেষ ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন।